আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন, তার নাম ইউসুফ আলী। বুধবার রাত 12:30টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 3 জন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত 13ই জুন হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 14ই জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। রোগীর শরীরের অক্সিজেন লেভেল কমতে শুরু করলে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকেরা করোনার চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান। এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল নামের আরেকজন করোনায় মারা যান। তিনি করোনা আক্রান্ত রোগী ছিলেন। গাইবান্ধায় জেলা সড়ক বিভাগ দীর্ঘ 4 বছরেও শেষ করতে পারেনি 10টি সেতুর নির্মাণ কাজ। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন। ভূমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় 4টি সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি। বাকি 6টি নির্মাণ কাজ শেষ করা যায়নি নানান জটিলতায়, বলছে জেলা সড়ক ও জনপদ বিভাগ। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধা জেলা সদর উপজেলা থেকে গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সদুল্লাপুর ও সাঘাটার সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সড়ক ও জনপদ অধিদপ্তর করতোয়া, হলহলদিয়া, সকদাহ এবং কালীতলা সহ মোট 11টি সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 2022 সালে। নতুন সেতু নির্মাণে 3টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। 116,60,80,000 টাকা বরাদ্দ দিয়ে ওই বছর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সেতুগুলো নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। 2 দফা কাজের সময় বাড়ানো হলেও এখনও 3 নম্বর প্যাকেজের 4টি সেতুর কাজ শুরু করতে পারেনি সেতু বিভাগ। ব্রিজটা যে রাস্তাঘাট ঘর দুয়ার ক্লিয়ার না করার মতো ব্রিজটা হচ্ছে না, তো রাস্তাটা বাই করা কোন বসছে, ঘরের মধ্যে রাস্তা যাবে না। তো একটা ব্রিজ হলো ঝুঁকিপূর্ণ, আর একটা ব্রিজ যদিও হয়েছে ওটা ফের রাস্তার মুখ নাই, মানে রাস্তা নাই। সেতুর কাজ শেষ না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল করছে। কেন বা তারা পরিকল্পনা ছাড়া এই কাজটা করার উদ্যোগ নিল, এটা আমি জানতে চাচ্ছি আর কি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আর কি। রাস্তা নিতে গেলে পাবলিককে টাকা দিতে হবে, সে ধরনের কোনো টাকা পয়সা পাবলিককে দেয় নাই। পাবলিকের সাথে এগুলো নিয়ে কোনো বসাবসি কোনো কিছু করেনি, তাদের মন দ্বারা তারা ব্রিজ করেছে। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। স্থানীয় যে জনগণ তারা অধিগ্রহণের টাকা এখনো বুঝে পায়নি বিধায় তারা করতে দিচ্ছে না। এখন আমাদের ভূমি অধিগ্রহণ যে প্রক্রিয়াটা, এটা বর্তমানে যৌথ তদন্তের কাজ শেষ হয়েছে। 1-8 মাসের মধ্যে ডিসি অফিস থেকে বলা হয়েছে যে তারা 7 ধারা জারির ব্যবস্থা করে দেবে। জেলার গুরুত্বপূর্ণ এসব সড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকল জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণাধীন সেতুর কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গাজীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের যুব ও নারী নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রশিক্ষণে 6টি কমিউনিটি ভিত্তিক সংগঠন থেকে মোট 25 জন যুব ও নারী সদস্য অংশগ্রহণ করেন। মেহেরপুর সদর উপজেলার স্কাউটসের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন ও অন্যরা। নীলফামারী জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের 4র্থ তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধন করেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর আমির আলী। নোয়াখালীর কোম্পানিগঞ্জের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর উই এর 16তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয়েছে। নোয়াখালীর সদর উপজেলার কালাদারাপ ইউনিয়নের 3 নং ওয়ার্ড যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।
পরিবেশের ভারসাম্য রক্ষায় 2020 সাল থেকে বৃক্ষরোপণ করে আসছে শরীয়তপুর জেলা পরিষদ। এরই মধ্যে বৃক্ষশূন্য সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আঙিনা ও সামাজিক প্রতিষ্ঠানে 40,000-এরও বেশি পরিবেশ সহায়ক বৃক্ষরোপণ করা হয়েছে। এবারও জেলা জুড়ে সবুজায়নের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের অংশ হিসেবে প্রতি বছরই বৃক্ষরোপণ করছে জেলা পরিষদ শরীয়তপুর। এরই ধারাবাহিকতায় জেলা সদরের বুড়িরহাট আটিপাড়া সড়ক ও পশ্চিম আটপাড়া বৃক্ষশূন্য 8 কিলোমিটার সড়ক সাজানো হয়েছে বিভিন্ন ফুল, ফল, ঔষধি ও বনজ গাছে। ফুলের গাছ লাগানোর কারণে রাস্তার দুই পাশে পরিবেশ খুব সুন্দর হয়েছে এবং ঘোরার মতো একটি জায়গা তৈরি হয়েছে। ফল হয়েছে, মানুষও ফল খাইতেছে এবং পশু পাখি তো খায়, এই জন্য আসলে মানুষ উপকৃত এবং পরিবেশ সুন্দর। এমন উদ্যোগ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে শরীয়তপুরকে সবুজায়নে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনরা। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু রক্ষায় আমরা ভূমিকা রাখতে পারি। বৃক্ষ না থাকলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এগুলো থেকে আমরা রক্ষা পাবো না। পূর্বের ধারাবাহিকতায় এবারও বৃক্ষরোপণের কথা জানিয়েছে জেলা পরিষদ। ফলজ, ভেষজ এবং বনজ গাছ রোপণের অধিকতর শক্তিশালী কার্যক্রম নেব, যাতে এই ইকোলজিক্যাল ব্যালেন্স যেন আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি, জনবান্ধব এবং জনকল্যাণের জন্য আমরা একটা সুন্দর প্রাকৃতিক একটা শহর এবং নগর শরীয়তপুরবাসীকে উপহার দিতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বজায় রাখতে এমন উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।